দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমাদের কিছু অ্যানালাইসিস রয়েছে। আজকে ফুটবল বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু খবর নিয়ে আপনাদের সাথে বিশ্লেষণ করতে চাই। চলুন প্রথমেই দেখে আসি কি রয়েছে। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বাবা ও ছেলের অবিচ্ছেদ্য বন্ধন, হোর্হে ও লিওনেল মেসি। আসলে আপনারা অবগত আছেন, মাত্র কয়েকদিন আগেই কিন্তু লিওনেল মেসির বাবা ইন্তেকাল করেছেন। বিষয়টি আসলে হৃদয় বিদারক। মেসির জন্য, সাথে মেসির পাশাপাশি মেসি ভক্ত যারা রয়েছেন তাদেরও কিন্তু কষ্টের বিষয়। লিওনেল মেসির বাবা কিছুদিন আগে প্রয়াত হয়েছেন। তারপরে কিন্তু মেসি ক্লাবের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন। দুইটি ম্যাচে কোনো গোল করতে পারেননি মেসি, কিন্তু তৃতীয় যে ম্যাচটি খেলেছেন সেটাতে কিন্তু দুর্দান্ত এক শটে মেসি একটি গোল করেছেন। এ বিষয়ে আরও রয়েছে, লিওনেল মেসির বাবার মৃত্যুর পর এটি ছিল তার প্রথম গোলটি করে তিনি প্রয়াত বাবা হোর্হে মেসি ও দাদি সালিয়া অলিভেরাকে আবেগ ভরে স্মরণ করেন। ৮ আগস্ট বাবার মৃত্যুর পর এটি ছিল মেসির তৃতীয় ম্যাচ। আর ফিলাডেলফিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে প্রথমার্ধেই গোলটি করেন তিনি। গত ৮ আগস্টেই কিন্তু মেসির বাবা ইন্তেকাল করেছেন। তারপরে কিন্তু তিনি 3টি ম্যাচ খেলেছেন এবং এটি ছিল তৃতীয় নম্বর ম্যাচ, যেটাতে কিন্তু তিনি ২-২ গোলে ড্র করেছেন ফিলাডেলফিয়ার হয়ে। ম্যাচের ২৬ মিনিটে ডান প্রান্ত থেকে এক দুর্দান্ত শটে গোলটি করেন মেসি। এর মধ্যে কোনাকুনি শটে গোল করেন মেসি। এটি ছিল তার ক্যারিয়ারের ৯২১তম গোল। তাই অন্য সবার চেয়ে এই গোলটি তার কাছে আলাদা আবেগের। বাবার মৃত্যুর পর আগের 2 ম্যাচে মেসি গোল পাননি এবং মায়ামি 2টি ম্যাচেই হেরেছিল। এর মধ্যে ন্যাশভিলের বিপক্ষে ৪-১ গোলে হারের ম্যাচে মেসি একটি পেনাল্টিও মিস করেন। আসলে বাবা প্রয়াত হওয়ার পর মেসি যে কয়েকটি ম্যাচ খেলেছেন, তার কোনো একটি ম্যাচই কিন্তু তিনি ন্যাশভিলের বিপক্ষে 4-1 গোলে হারের ম্যাচে মেসি একটি পেনাল্টিও মিস করেছেন। আসলে ফুটবল খেলায় মেসি ভক্ত কিংবা অন্যান্য যে টপ রাউন্ডার খেলোয়াড়রা রয়েছেন তাদের ভক্ত যারা রয়েছেন, আসলে বিভিন্ন সময় বিভিন্ন খেলোয়াড়দের সমর্থন করে কিন্তু বিভিন্ন আলোচনা সমালোচনার তৈরি হয়। তবে মেসি ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু সব সময় বিশ্বকাপ থেকে শুরু করে আমরা এই পর্যন্ত ক্লাবগুলোর যে ম্যাচগুলো রয়েছে সেগুলোতে কিন্তু দেখে আসছি। আসলে ভালো এবং খারাপ দুইটি কিন্তু বিভিন্ন ম্যাচে পারফর্ম করে থাকে বিভিন্ন খেলোয়াড়রা। তবে মেসি ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু সবসময় মেসির সমর্থক ছিলেন এবং এই গোলের মাধ্যমে MLS-এ মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে 13টি এবং তিনি গোলদাতার তালিকায় 2য় স্থানে উঠেছেন। দর্শক, আরও কিছু স্লাইড রয়েছে, আমরা পরবর্তীতে যদি চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি 4 দিনে মাঠে দুবার ঢলে পড়লেন মুসিয়ালা। কারণ কি? মুসিয়ালার নিউরোলজিক্যাল ডিসফাংশন, স্নায়বিক সমস্যা ধরা পড়েছে, যা ক্ষণিক অচেতনতার কারণ। 4 দিনের ব্যবধানে তিনি দুবার মাঠে জ্ঞান হারান। বায়ার্ন আগে থেকেই জানতো মুসিয়ালাই সবার সামনে বিষয়টি তুলে ধরার সিদ্ধান্ত নেন। লাইপজিগের বিপক্ষে বদলি হিসেবে নামার 15 মিনিট পর ও হেইডেনহাইমের বিপক্ষে 6 মিনিট পর মাঠে লুটিয়ে পড়েন তিনি। মুসিয়ালার নিউরোলজিক্যাল যে সমস্যা রয়েছে সেটি কিন্তু ধরা পড়েছে। আগে কিন্তু সেটি সবার সামনে না নিয়ে আসলেও কিন্তু এই ম্যাচে 6 মিনিটের ব্যবধানে তিনি 4 বার ঢলে পড়েছেন। সেই বিষয়টি কিন্তু পরবর্তীতে তিনি নিজেই জানিয়েছেন। এটি আসলে সমস্যাটা কিন্তু ক্ষণিকের এবং এটি চিকিৎসাধীন রয়েছে তিনি জানিয়েছেন। সেটা কিন্তু বেশ কিছু চিকিৎসা গ্রহণের পরে কিন্তু সেরে যাবে, সেটিও কিন্তু নিশ্চিত করেছেন তিনি। এরপর মুসিয়ালা জানান এটি ক্ষণস্থায়ী কিন্তু সহজেই নিরাময়যোগ্য এবং তার দৈনন্দিন জীবনের অংশ। আসলে তিনি কিন্তু নিজেই বলেছেন যে দৈনন্দিন জীবনের অংশ। এটি কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু বেশ কিছু সময়ের ব্যবধানে তার হয়েছে, যেটা কিন্তু তাৎক্ষণিক ক্ষণিক অচেতনতার কারণ। এরপরে আমরা দেখতে পাচ্ছি তিনি সর্বোচ্চ চিকিৎসা সেবা পাচ্ছেন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন। তার ভাষায় স্বাস্থ্যগত কোনো অন্য ঝুঁকি নেই, কিন্তু সবুজ সংকেত নিয়ে ফুটবল চালিয়ে যেতে চান এমন কিন্তু আশা ব্যক্ত করেছেন তিনি। আসলে নিজের শারীরিক সমস্যাকে কিন্তু তিনি পরোয়া না করে সবুজ সংকেত পেয়ে, যে সমর্থক রয়েছেন এবং দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিক থেকে আশ্বাস পেয়ে তিনি সবুজ সংকেত চেয়েছেন এবং সেই শারীরিক সমস্যা নিয়ে কিন্তু দলের হয়ে খেলে যেতে চান। এরপরে আমরা দেখতে পাচ্ছি মুসিয়ালার বাঁ পায়ের পাতা থেকে সম্প্রতি একটি ধাতব প্লেট স্ক্রু অপসারণ করা হয়েছে, যার কারণে তিনি বায়ার্নের প্রাক মৌসুম প্রস্তুতি ও এশিয়া সফরে ছিলেন না। বিশ্বকাপের পর ছুটি সংক্ষিপ্ত করে একাই ফিটনেস ট্রেনিং করেছেন তিনি। বিশ্বকাপেও কিন্তু তার দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখেছি এবং বিশ্বকাপের পরবর্তী যে ছুটি সেটি শেষে কিন্তু তিনি একাই নিজের ফিটনেস ট্রেনিং ধরে রেখেছেন এবং বেশ কিছুদিন আগেই কিন্তু তার বাম পায়ের একটি ধাতব স্ক্রু অপসারণ করা হয়েছে একটি অপারেশনের মাধ্যমে এবং সেটি শেষ করেই কিন্তু তিনি একাই ফিটনেস ধরে রাখা ট্রেনিং করেছেন। দর্শকের পরবর্তীতে কি রয়েছে সেটিতে যদি চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি স্প্যানিশ ফুটবলের গোপন সোনার খনি, আসলে যেখানে
সম্প্রতি এমন একটি প্রতিবেদন কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে। সেটি কিন্তু ছোট্ট একটা মাঠ, ঘাসের বদলে কোথাও ধুলো, কোথাও কাদা, বলটা পায়ে পায়ে ঘোরে বিকেলের আলো ফুরিয়ে আসা পর্যন্ত কোচ চিৎকার করেন না, শুধু দেখেন। আমরা যদি ইউরোপের ক্লাবগুলো দেখে নজর রাখি কিংবা অন্যান্য দেশ এবং বাংলাদেশের যে ক্লাব রয়েছে সেগুলোতেও যদি আমরা নজর রাখি, তাহলে একটি প্লেয়ার কিন্তু সরাসরি কখনোই বিশ্বকাপ কিংবা বড় কোনো দলের হয়ে খেলার সুযোগ পান না। আসলে কোনো ঘাস ছাড়া মাঠ, কাদা রয়েছে, ধুলো রয়েছে, এমন মাঠেই কিন্তু আস্তে ধীরে নিজেকে তৈরি করেন একজন প্লেয়ার। সেটিই কিন্তু বলা হয়েছে, স্পেন জানে এমন হাজারটা ছেলের মধ্য থেকে একদিন গড়ে উঠবে একটা প্রজন্ম যারা বিশ্ব শাসন করবে। সেই বিশ্বাসের হিসাব এবার সংখ্যায় লিখে দিল লা লিগা নিজেই। আসলে স্প্যানিশ ক্লাবের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে এমনটি, যেটি কাদা ধুলো এই মাঠ থেকে গড়ে উঠবে বিভিন্ন খেলোয়াড় যারা একসময় কিন্তু বিশ্বকাপের যে ক্লাবগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে দুর্দান্ত পারফর্ম করবে, এমনটা স্প্যানিশ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে। লা লিগার গবেষণা বলছে, গত 10 বছরে ইউরোপের সবচেয়ে সফল জাতীয় দল স্পেন। দেশটির পুরুষ ও নারী দল মিলিয়ে সিনিয়র ও যুব পর্যায়ে জিতেছে মোট 23টি শিরোপা। সবশেষ বিশ্বকাপ জয়ে স্পেন দলের 26 জনের মধ্যে 25 জনই শীর্ষ পর্যায়ে পৌঁছানোর আগে একাডেমির ব্যবস্থার ভেতর দিয়ে গড়ে উঠেছেন। এই চ্যাম্পিয়নদের গড়ে তোলার পেছনে সরাসরি জড়িত ছিল না লা লিগার 11টি ক্লাব। এরাই পরবর্তী সময়ে অন্য ক্লাবে পাড়ি জমিয়েছে। স্পেনকে এনে দিয়েছেন 46 কোটি 60 লাখ ইউরোর বেশ। 2025-26 মৌসুমে ইউরোপের শীর্ষ পর্যায়ে 5 লিগের মধ্যে সবচেয়ে বেশি সময় একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড়দের খেলিয়েছে লা লিগা। মোট খেলার সময়ে 20.1%। আসলে 2026 সালের যে বিশ্বকাপ হয়েছে সেটাতে কিন্তু স্পেনের যে ফাইনাল খেলা এবং শিরোপা জয় আর্জেন্টিনার বিপক্ষে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই বিষয়ে কিন্তু এই যে বলা হয়েছে গোপন সোনার খনি, আসলে যেখানে স্প্যানিশ ফুটবলার পক্ষ থেকে। দর্শকের পরবর্তীতে কি রয়েছে সেটি যদি আমরা একটু চোখ রাখতে চাই, তাহলে দেখতে পাচ্ছি সৌদিতে খেলোয়াড় বিক্রি করে সবচেয়ে বেশি আয় কোন ক্লাবের। দর্শক, আমরা প্রতিবেদনের আগেও কিন্তু দেখে এসেছি যে সৌদি আরব কিন্তু সম্প্রতি সব দলগুলোর থেকে খেলোয়াড় বিক্রি করে বিপুল সংখ্যক টাকা আয় করেছেন। এবং সেই সম্পর্কে এখানে আমাদের আরও কিছু তথ্য রয়েছে। 1 বছর আগের কথা, উইলভারহ্যাম্পটনের বিপক্ষে অভিষেকে 1 গোল আর 2টি দর্শনীয় অ্যাসিস্ট। ম্যাচ সেরার ট্রফি হাতে ডাচ মিডফিল্ডার তিয়ানি রেইন্ডার্স যখন মাঠে দাঁড়িয়ে হাসছিলেন, মনে হয়েছিল ম্যানচেস্টার সিটির মাঝ মাঠের নতুন ট্রোজান হর্স বুঝিয়ে পেয়ে গেছেন পেপ গার্দিওলা। কিন্তু ফুটবলের দৃশ্যপট বদলে যায় অলক্ষ্যে সময়ের বুননে। ঋতু বদলের সাথে সাথে ইতিহাদের নীল আলোয় ফিকে হয়ে আসতে থাকে রেইন্ডার্সের উপস্থিতি। শুরু হয় চোখ ধাঁধানো উজ্জ্বলতা, হারিয়ে যায় ট্যাকটিক্যাল দাবা খেলার ছকে। বছর ধরতেই তারকার ঠিকানা বদল হলো। 6 কোটি 10 লাখ ইউরোর বিনিময়ে তিনি পাড়ি জমালেন সৌদি প্রো লিগের ক্লাব আল কাদসিহাতে। দর্শক, বিশ্বকাপের পর কিন্তু ইউরোপীয় ক্লাব যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিপুল সংখ্যক অর্থ ব্যয়ে কিন্তু বিভিন্ন দল থেকে বিভিন্ন খেলোয়াড়কে দলে চুক্তিতে ভিড়িয়েছেন, আবার কিন্তু দল থেকে খেলোয়াড় বিক্রি করে বিপুল সংখ্যক টাকা আয় করেছেন। এই সম্পর্কে আরও কিছু তথ্য রয়েছে। চলতি দশকের শুরু থেকে মধ্যপ্রাচ্য যখন আর্থিক শক্তির পেশি প্রদর্শন শুরু করলো, অনেকে ভেবেছিলেন ইউরোপের শীর্ষ ক্লাবগুলো হয়তো প্রতিভার সংকটে পড়বে। আসলে সেটা কিন্তু দেখা যায়নি। প্রতিভার সংকটে কিন্তু কোনো খেলোয়াড়কে পড়তে দেখা যায়নি। এবং সৌদির যে ক্লাব রয়েছে সেটি কিন্তু বিপুল সংখ্যক টাকা আয় করেছেন বিভিন্ন খেলোয়াড় বিক্রি করে। এরপরে কিন্তু ম্যানচেস্টার সিটির বোর্ডের কাছে এই অর্থনৈতিক বিস্ফোরণ রূপ নিয়েছে ভিন্ন এক সমীকরণে। খেলোয়াড় কেনার বাজারে তারা যেমন সিদ্ধ হস্ত, বেচার বাজারেও তেমন চতুর। এমনটি কিন্তু বলা হয়েছে, খেলোয়াড় কেনা বেচা দুটোতেই কিন্তু সৌদির যে ক্লাবগুলো রয়েছে সেটি কিন্তু চতুরতা দেখিয়েছে, এমনটাই কিন্তু উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। সৌদি প্রো লিগে এ নিয়ে 4 জন খেলোয়াড় বিক্রি করেছে সিটি। রেইন্ডার্সের আগে তারা রিয়াদ মহারাজ্যকে বিক্রি করেছে 3 কোটি 50 লাখ ইউরোতে, আইবেরিক ল্যাপুর্তকে 2 কোটি 80 লাখ আর জুয়াও ক্যানসেলাকে 2 কোটি 50 লাখ ইউরোতে। সব হিসাব একসঙ্গে মেলালে দেখা যাচ্ছে সৌদি প্রো লিগে খেলোয়াড় বিক্রি করে সবচেয়ে বেশি আয় এখন সিটির। আসলে ইউরোপীয় ক্লাবগুলোর বিশ্বকাপ পরবর্তী বিভিন্ন দল থেকে খেলোয়াড় কেনা বেচার যে সমীকরণ, সেটি পরিসংখ্যানে কিন্তু উঠে এসেছে এমন তথ্য, যেটাতে কিন্তু সৌদির যে ম্যানচেস্টার সিটি সেটিও কিন্তু বিপুল সংখ্যক টাকা আয় করেছেন। এবং এটি কিন্তু এখন সামাজিক
যোগাযোগ মাধ্যমে টপ যে খবরগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটি। তালিকায় দ্বিতীয় অ্যাস্টন ভিলা জন দুরানকে 7,77,00,000 আর মুসা দিয়ারিকে 6 কোটি ইউরোতে বিক্রি করে সৌদি থেকে ভিলা মোট আয় করেছে 13,70,00,000 ইউরো। তালিকায় তৃতীয় লিভারপুলে সৌদি 3 খেলোয়াড় বিক্রি করে পকেটে পড়েছে 11,40,00,000 ইউরো। দর্শক, ফুটবল বিশ্বের কিন্তু বর্তমান যে গুরুত্বপূর্ণ খবরগুলো চলছিল সেটি নিয়ে কিন্তু আজকে আমাদের এতটুকুই বিশ্লেষণ ছিল। আগামীকালকে কিন্তু আরও অন্য খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব।